আমন্ত্রণ সংবাদ রাতে, সাথে আছি বিপাশা চক্রবর্তী। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নিয়ে একমত হতে পারেনি দেশের রাজনৈতিক দলগুলো। জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দল এর পক্ষে থাকলেও আপত্তি জানায় বিএনপি। দলটির প্রস্তাব, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতায় আনতে প্রয়োজনীয় আইন সংশোধন এবং ন্যায়পাল নিয়োগ। আর সিপিবির মতে অন্তর্বর্তী সরকার নয়, এনসিসি করবে নির্বাচিত সরকার। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিনের বৈঠক শেষে এসব কথা বলেন দলগুলোর নেতারা। সাইফুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল গঠনের প্রস্তাব নিয়ে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনে অনুপস্থিত থাকলেও দ্বিতীয় দিনে আলোচনায় যোগ দেয় জামায়াতে ইসলামী ৩ সদস্যের প্রতিনিধি দল। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিভিন্ন দলের নেতারা। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিরোধিতা করে প্রয়োজনে আইন সংশোধনের প্রস্তাবনা তুলে ধরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়ম, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। তবে এনসিসির বিষয়ে একমত জামায়াত। ঐকমত্যের জন্য গণভোটের প্রস্তাব দেওয়ার কথা জানান দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মোর দেন 3/4, 4 ভাগের 3 ভাগে নীতিগতভাবে এটার সাথে একমত হয়েছে। তবে আমরা চেষ্টা করছি আরো কনসেনসাস কিভাবে আনা যায় আলাপ করার জন্য। এনসিসি নিয়ে বিএনপির আপত্তিতে হতাশা জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মৌলিক সংস্কার না হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও দাবি করেন তিনি। আমরা যে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছিলাম ঐকমত্য কমিশনের কাছে, তার মধ্যে এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আশা করেছিলাম, আমরা ফোরামের কাছে যেই রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছেন তাদের কাছে অনুরোধ করেছিলাম, আহ্বান জানিয়েছিলাম যে জাতির স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই। কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পক্ষে মত দেন অন্যান্য দলের নেতারাও। তাদের মতে সাংবিধানিক প্রতিষ্ঠানকে যারা কাজ করতে দেবে না তারাই এনসিসি নিয়ে আতঙ্কিত থাকবে। তবে এই মুহূর্তে সাংবিধানিক কাউন্সিলের প্রয়োজন দেখছে না বামদলীয় জোট। সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন। জামায়াতকে বেশি কথা বলতে দেওয়ার অভিযোগ তুলে বৈঠক থেকে ওয়াকআউট করে সিপিবি, এলডিপি ও গণফোরাম। পরে আবারও বৈঠকে অংশ নেয় তারা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। এদিকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল না হলেও বিকল্প কিছু করার চেষ্টা করবে সরকার, এমনটা জানালেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, কাঠামোগতভাবে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের জবাবদিহিতা তৈরি করা সম্ভব। জাতীয় ঐক্যমত্য কমিশনে বুধবারে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে একটি কাঠামোগত প্রয়োজন আছে, তা রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে মেনে নিলেও দু একটি দল তার বিরোধিতা করেছে বলে জানান আলী রিয়াজ। ঐক্যমত্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও ক্ষেত্র বিশেষে অগ্রগতি হচ্ছে বলেও জানান তিনি। যে কোনো আলোচনার ক্ষেত্রে যেটা হয় যে প্রতিদিনই আমরা চূড়ান্ত কোনো রকম সিদ্ধান্তে পৌঁছতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। আমরা প্রথমেই যে বিষয়টা চিহ্নিত করার চেষ্টা করেছি যে রাজনৈতিক দলগুলোর অবস্থানের দিক থেকে যে এই ধরনের একটি প্রতিষ্ঠান যেগুলো সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেবে, সেরকম একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বা তাগিদ রাজনৈতিক দলগুলো অনুভব করেন কিনা। বিভিন্নভাবেই সেটা তারা বলেছেন যে তাদের দিক থেকে তাগিদ আছে। দু একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা মনে করেন, বা অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার।
সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপির অর্থায়নে ইসির বাস্তবায়নাধীন ব্যালট প্রকল্পে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে এই সংক্রান্ত চুক্তি সই হয়। অস্ট্রেলিয়া তাদের মুদ্রায় $2 মিলিয়ন সহায়তার কথা জানিয়েছে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলি সেখানে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ইসির আহ্বানে তারা এই সহযোগিতার হাত বাড়াচ্ছেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পাশে থাকার কথা জানিয়েছেন হাই কমিশনার সুসান রাইলি। ইউএনডিপি প্রথমে এই প্রজেক্ট ডকুমেন্টটা যেটা নাম দেওয়া হয়েছে ব্যালট, এই প্রজেক্টটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 18.53 মিলিয়ন ইউএসডি, মার্কিন ডলারের 18.53 মিলিয়ন। এখানে মূলত মোটা দাগে 16টা কম্পোনেন্ট আছে। 16টা কম্পোনেন্টের মধ্যে আমাদের ফান্ডিংয়ের ব্যাপারে যেটা ইস্যু ছিল, ইউএনডিপি আজকে অস্ট্রেলিয়ার হাই কমিশনারকে নিয়ে এসে ওনারা $2 মিলিয়ন কমিটমেন্টটা করেছেন। আমরা আশা করি যে এই প্রজেক্টের জন্য ফার্দার কমিটমেন্ট ডোনার্সদের থেকে পাওয়া যাবে। But today we are pleased to contribute $2 million to directly support the Bangladesh Election Commission's ballot project. Of course, in partnership with the UN, UNDP, UNESCO and UN Women to support the transition to an elected government. ভিআইপি নিরাপত্তা দিতে গিয়ে যাতে জনভোগান্তি সৃষ্টি না হয় সেই বিষয়ে এসএসএফকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় শাপলা হলে এসএসএফ এর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টার দরবার অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় নিজেদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মাগদুরা মিথি রিপোর্ট। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীর রীতি অনুযায়ী আয়োজন করা হয় সরকার প্রধানের সঙ্গে দরবার। বাহিনীর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান উপদেষ্টার দরবারে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির সর্বোচ্চ পর্যায়ে আমাদের প্রস্তুতি, এ সময় গেল 10 মাসে দেশে বিদেশে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় এসএসএফ সদস্যদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে ভিআইপি নিরাপত্তা দিতে গিয়ে যাতে জনভোগান্তি না হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে। এটা যে কোনো নিরাপত্তা বাহিনীকেই করতে হয় নিরাপত্তার খাতিরে। অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য প্রায় 1 ঘন্টা সকল ফ্লাইট অপারেশন বন্ধ থাকত। এতে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে, কিন্তু এসএসএফ এর দায়িত্ব বেড়ে গিয়েছে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। নিজেদের আন্তর্জাতিক মানের দক্ষ করে তোলার পাশাপাশি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। দায়িত্ব পালনে এসএসএফ সদস্যদের জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধন নিশ্চিতের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। এই বাহিনীর প্রত্যেক সদস্যের পেশাদারিত্ব ও আন্তরিকতার মাধ্যমে এসএসএফ এর উত্তরোত্তর উন্নতি অব্যাহত থাকবে। মাগদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। সরকার ইচ্ছাকৃতভাবে সিটি কর্পোরেশনের সেবার ব্যাঘাত ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন।
বুধবার ঢাকা দক্ষিণ নগর ভবনে চলমান আন্দোলনে তিনি এই কথা বলেন। ইশরাক হোসেন আরও বলেন, আন্দোলনের মধ্যেও জরুরি সেবা সচল রাখা হয়েছে। তবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দায়িত্ব পালন না করার নির্দেশ দেওয়ায় সেবায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেন তিনি। ইশরাক হোসেনকে দক্ষিণের মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার নগর ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। আন্দোলন উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। যেদিন থেকে আন্দোলন শুরু করেছি, আমরা 1 সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই। উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলো চালু থাকে, আমরাই নিশ্চিত করছি যাতে জনগণের সকল সেবা কার্যক্রম অব্যাহত থাকে, এটাকে আরও কিভাবে বৃদ্ধি করা যায়। আর এখানে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে কিভাবে এই সেবাগুলোকে বিঘ্ন ঘটিয়ে আমাদের উপর দায় চাপানো যায়। গেল 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 28 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছর কোভিড-19 আক্রান্ত হয়েছেন 331 জন, যার মধ্যে 200 জনই শেষ 20 দিনে আক্রান্ত হয়েছেন। করোনা বৃদ্ধির প্রবণতায় নতুন করে ভ্যাকসিন কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি যারা দ্বিতীয় বা তৃতীয় ডোজ নিয়েছেন তাদেরও বুস্টার নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও স্বাস্থ্য অধিদপ্তরে গেল কয়েক মাসের প্রতিবেদনে কোনো টিকাদানের তথ্য নেই, তবে প্রতিটি টিকাদান কেন্দ্রে টিকা পৌঁছানো হয়েছে বলে দাবি অধিদপ্তরের। সংবাদ শেষ করব পরিকল্পিত এক ছিনতাইকাণ্ডের রহস্য উন্মোচনের খবর দিয়ে। জেলখানায় পরিচয়, এরপর পরিকল্পনা, শেষ পর্যন্ত প্রকাশ্য দিবালোকে গুলি করে ব্যবসায়ীর 22 লাখ টাকা ছিনতাই। 3 সপ্তাহ আগের এই ঘটনার তদন্ত শেষ করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করেছে 6 ছিনতাইকারীকে, উদ্ধার করেছে বিদেশি অস্ত্র এবং কয়েক লাখ টাকাও। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। গেল 27 মে দিনে দুপুরে রাজধানীর মিরপুরে প্রকাশ্যে ছিনিয়ে নেওয়া হয় ব্যবসায়ীর 22 লাখ টাকা। সেদিন মাহমুদ ফরেন এক্সচেঞ্জ সেন্টারের নির্বাহী পরিচালক রাসেল মিয়া ও অফিস সহকারী জাহিদুল হককে থামান ছিনতাইকারীরা। ফাঁকা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আতঙ্ক সৃষ্টি করে এরপর জনসম্মুখেই ছিনিয়ে নেওয়া হয় টাকার ব্যাগ। এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হলে তদন্তে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ছিনতাই চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। ডিবির একাধিক টিম একই সাথে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে সরাসরি জড়িত মোট 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ জানায় ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে অনুসরণ করে চক্রটি এরপর মোটরসাইকেলে এসে অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় টাকার ব্যাগ। লোকাল সোর্স প্রথমে তাদেরকে ইনফরমেশন দেয় এবং দীর্ঘদিন সেটা র্যাকি করে। এটার গল্পটা যেটা ওদের কাছে যেটা জিজ্ঞাসা করলাম, কালো ব্যাগ নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা কয়েকদিন তারা দেখার পর তারা দেখে কখন ব্যাগটা মোটা কখন ব্যাগটা চিকন। এভাবে তারা তাদের যে ফেভারের একটা এনভায়রনমেন্ট পরিবেশ সেটা নিশ্চিত করে তারা কার্যক্রমটা করে। পুলিশ বলছে জেলখানায় পরিচয়ের সূত্রে সংগঠিত হয় এই ডাকাতি ছিনতাই চক্রের সদস্যরা। চেষ্টা চলছে চক্রের বাকি সদস্যদের ধরার। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।